নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব কবি জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত সেই বিখ্যাত কবিতা শিকার। তবে আমি কবিতাটির মূল পাঠ থেকে বিরত থাকছি। কেবলমাত্র বিশ্লেষণী পাঠের প্রয়োজনে যতটুকু অংশ পাঠ করবার প্রয়োজন হবে কেবল সেটুকু অংশই আমি পাঠ করব। তো চলুন শুরু করা যাক আজকের এই শিকার কবিতার বিশ্লেষণী পাঠ। প্রথমেই একটা কথা বলে ব্যাখ্যা শুরু করতে চাই, সেটা হলো এই শিকার কবিতার বিশ্লেষণের সময় জীবনানন্দ দাশের লেখা অপর আরেকটি কবিতা ক্যাম্পে, সেই কবিতাটিরও বর্ণনা একসঙ্গে আসবে, কারণ শিকার কবিতাটির অনুষঙ্গে এই ক্যাম্পে নামাঙ্কিত কবিতাটির বর্ণনা বা বিশ্লেষণ এসেই যায়। কারণ দুটি কবিতা যেন একে অপরের পরিপূরক, বা বলা যায় বনলতা সেন কাব্যগ্রন্থের শিকার কবিতাটি যেন ক্যাম্পে কবিতার সংহত রূপ। ক্যাম্পে কবিতাতে যা ছিল বিস্তৃত, ছড়ানো ছিটানো, কাহিনী আকারে গ্রথিত, শিকার কবিতায় তা পেয়েছে সুচাগ্র প্রতীকী সংহতি। তো আমরা এবার দেখব শিকার এবং ক্যাম্পে কবিতার এই যুগ্ম বিশ্লেষণ, এবং তার সাথে অবশ্যই আমরা বিশ্লেষণের শেষ অংশে কাব্যগ্রন্থ ধরে প্রশ্ন এলে কেমনভাবে উত্তর লিখতে হবে বা কতটুকু অংশ লিখতে হবে সেটারও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের কবিতার বিশ্লেষণী পাঠ। একদিক থেকে দেখতে গেলে কবির প্রত্যেকটি কবিতাই নতুন, কারণ কবিতাটির লালন পর্বে উদ্ভূত অনুভূতি ও ক্ষুধা, প্রেম, আগুনের সেঁক যেমন সম্পূর্ণ নতুন, ঠিক তেমনি নতুন কবিতার মুক্তি প্রয়াস, সংরক্ত সম্ভব যন্ত্রণা। আবার একটু অন্যভাবে দেখলে কবি সারা জীবন ধরে খণ্ড খণ্ডভাবে একটাই কবিতা রচনা করেন, যে কবিতায় তিনি নিজেকে ছিন্ন ভিন্ন করেন, সেই তীব্র মধুর যন্ত্রণা উপভোগ করেন এবং তার চেয়েও রোমাঞ্চকরভাবে নিজেকে আবিষ্কার করেন। আপনাকে এই জানা কবির কোনোদিনই ফুরোয় না, ফুরোলে কবিতা লেখার ইচ্ছেটাই ফুরিয়ে যায়। কথাটা ভীষণভাবে মনে হয় জীবনানন্দের শিকার কবিতার রোমাঞ্চিত অনুভূতি স্মরণ করলে। কবিতা পত্রিকায় 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় প্রকাশিত এই কবিতার সঙ্গে কি গভীর সাদৃশ্য অনেকদিন আগে লেখা পরিচয় পত্রিকাতেই প্রকাশিত ক্যাম্পে কবিতাটির। শুধু যে উপাদানের মিল তা নয়, যদিও উপাদানের মিলও আমাদের বারবার সচকিত করে। সেই হরিণ, অরণ্য, শিকার, নদী, বন্দুকের শব্দ, আমরা বিস্মিত হই অনুভূতিরও অভিন্ন সংবেদন লক্ষ্য করে। শিকার কবিতা পড়তে গেলে যে অনিবার্য বিষণ্ণতা ও নিরাশ্রয়তার দ্বারা আমরা আক্রান্ত হই, সেটাই যে ক্যাম্পে কবিতারও বিশিষ্ট অনুভূতি, সে সম্বন্ধে আমরা নিঃসন্দেহ হই কবির নিজেরই দেওয়া ব্যাখ্যা স্মরণ করলে। এই ব্যাখ্যা অবশ্য প্রকাশিত হয়েছে অনেক পরবর্তীকালে। 1974 সালে শতভিসা পত্রিকার 41তম সংকলনে। সেখানে কবি বলেছিলেন, এই অংশটা মন দিয়ে শুনবে। কবিতার কাব্যগ্রন্থ ধরে আলোচনা পড়লে এই অংশটি লেখা যেতে পারে। এই অংশটি আমি এবার পাঠ করছি। সেখানে কবি বলেছিলেন, যদি কোনো একমাত্র স্থির নিষ্কম্প সুর এ কবিতাটিতে থেকে থাকে, তবে তা জীবনের, মানুষের, কীট ফড়িংয়ের, সবার জীবনেরই নিঃসহায়তার সুর। সৃষ্টির হাতে আমরা ঢের নিঃসহায়। স্থূল হরিণ
শিকারী শুধু প্রলোভনে ভুলিয়ে হিংসার আড়ম্বর জাঁকাচ্ছে না, সৃষ্টিই যেন তেমন এক শিকারী। আমাদের সকলের জীবন নিয়েই যেন তার সকল শিকার চলছে। এই অংশটি লেখা যেতে পারে। আমাদের ভাবতে অবাক লাগে, এটি শিকার কবিতার ব্যাখ্যা নয়, এবং সেই সঙ্গেই অনিবার্যভাবে প্রশ্ন জাগে, এটি কি শিকার কবিতারও ব্যাখ্যা নয়? আসলে এটা অনেক কবিতারই ব্যাখ্যা। এটি জীবনানন্দ দাশের বিশিষ্ট মানসিকতায় লালিত এক অনুভূতি। সৃষ্টি এগিয়ে চলে, সভ্যতা এগিয়ে চলে সমস্ত পৃথিবীতে। যেমন বলা হয়েছে বনলতা সেন কবিতায়, হাজার বছর ধরে অবিরাম সক্রিয় সাফল্যের ক্লান্তিকর পরিক্রমা চলবেই। হাজার বছর ধরে অবিরাম সক্রিয় সাফল্যের ক্লান্তিকর পরিক্রমা চলবেই। কিন্তু এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। সভ্যতার এই প্রখর সূর্যালোকের ক্লান্তি সহনীয় করার জন্য থাকে প্রেম। সভ্যতার উত্তাল তরঙ্গ থেকে যে মানুষকে নিয়ে আসতে পারে এমন এক নিঃসৃত অন্ধকার, যা রাত্রির মায়ের মতো, যেখানে সমস্ত সত্তা জানে পাখির নীড়ের মতো এক সুনিশ্চিত আশ্রয়ের দৃষ্টি প্রলেপ রয়েছে। কাজেই সৃষ্টির বিশাল কর্মযজ্ঞে মানুষের মৃত্যু হলেও মানব থেকে যায়, যে মানব মনুষ্যেতর জীবের মতোই নিশ্চিত মৃত্যু জেনেও শিকারী সৃষ্টির ফাঁদে পা দেয়। হয়তো কারণটা এই যে এই প্রেম মৃত্যুর চেয়ে বড়, মৃত্যু ভয়কে সে অনায়াসে উত্তীর্ণ হতে পারে। ক্যাম্পে কবিতায় হরিণ ছুটেছিল এক ঘাই হরিণীর ডাক শুনে। শিকার কবিতাতেও কি হরিণ শুধু নিজের প্রয়োজনে নদীর জলে নেমেছে, নাকি আরও এক প্রচ্ছন্ন আবেগ সেখানে কাজ করেছে, যার উল্লেখ কবি এইভাবে করেছেন: এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। শিকার কবিতার ব্যাখ্যা এরপরও কিছু বাকি আছে বলে আমার মনে হয় না, অন্তত কবিতার ব্যাখ্যা যাকে বলে। তবু আমরা নিজের কাছে নিজেদের আরও স্পষ্টতর করে নেওয়ার জন্য কিছু অপ্রয়োজনীয় কথা হলেও সেই ব্যাখ্যাগুলিও করা প্রয়োজন। প্রথমতই আমরা দেখি শিকার কবিতাটি আখ্যানধর্মী, কিন্তু আখ্যান অংশ খুবই সংক্ষিপ্ত। অরণ্যের একটি ভোরের দৃশ্যে কবিতার সূত্রপাত, যখন সূর্যোদয়ের আভাস দেখা যাচ্ছে অথচ রাত্রের একটি তারাও জ্বলজ্বল করছে। সারা রাত দেশজ মানুষ শরীর উষ্ণ রাখবার জন্য আগুন জেলে তাপ নিয়েছে, আর সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য ঘুরে বেরিয়েছে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে। ভোরের আলোয় তার সাবধানতার অবসান হয়েছে ভেবে যে মুহূর্তে সে নদীর জলে স্নান করতে নেমেছে, সেই মুহূর্তেই বোঝা গিয়েছে চিতাবাঘিনীর চেয়েও সাংঘাতিক কোনো আততায়ী আত্মগোপন করেছিল এই অরণ্যেই। নাগরিক সেই শিকারীর আচমকা গুলিতে প্রাণ হারিয়ে হরিণ তাদের ভোজ্যে পরিণত হয়েছে। ক্যাম্পে কবিতাটি এক কথায় অসাধারণ, কিন্তু এর অসাধারণত্বের কারণগুলি যতখানি অনুভবগম্য ততটা ব্যাখ্যেয় নয়। কবিতা বিচারের যে বিশিষ্ট তাত্ত্বিক খুপড়ি আমরা বানিয়ে রেখেছি, আমাদের সৌভাগ্য অথবা দুর্ভাগ্য কবিতাটি তার চেয়ে মাপে অনেক বড়। কেটে ছেটে কোনো একটা খোপে তাকে ঢোকাবার চেষ্টা করতে পারি। এরকম চেষ্টা আগেও অনেক হয়েছে, কিন্তু তাতে কবি, কবিতা এবং কাব্য পাঠক কারো প্রতি সুবিচার করা হবে না। আমরা বলতে পারি এটি একটি ইমেজিস্ট কবিতা। বস্তুত অনেকেই সে কথা বলেছেন। ফবিস্টদের কবিতায় যে চড়া রঙের ব্যবহার থাকে, এখানে তাও আছে। কেউ যদি ইমপ্রেশনিস্ট কবিতার আস্বাদ এখানে পেতে চান, নিঃসন্দেহে তাও তিনি পেয়ে যাবেন।
একটি সংবেদনের মধ্যে একাধিক ইন্দ্রিয় সংবেদনের অবস্থান। এক কথায় যাকে আমরা বলি সাইনেনথিসিয়া। তার উদাহরণও এই কবিতায় নির্ভুলভাবে পাওয়া যাবে। এবং কাব্য আঙ্গিকের প্রাণ যে চিত্রকল্পের অনুপম ব্যবহার, এই কবিতা হতে পারে তার আদর্শ দৃষ্টান্ত। কিন্তু মুশকিল হচ্ছে একে ঠিক কোনো এক রকমের কবিতা হিসেবে চিহ্নিত করতে গেলে আমাদের লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই সমূহ। সুতরাং সমস্ত তত্ত্বকথা ছেড়ে বলা যাক, কবিতাটির প্রধান সৌন্দর্য দুভাবে বিচার্য। এক, পরিবেশ চিত্রণে এর বর্ণ বৈভব। দুই, এর সংযমের ঐশ্বর্য। প্রথম ব্যাপারটিকে আমরা চিত্রকল্পের অনুরূপ কোনো প্রক্রিয়া মনে করতে পারি। রবীন্দ্রনাথ যে ব্যাপারে জীবনানন্দের প্রতিভাকে স্বীকার করে নিয়ে তার কবিতাকে বলেছেন চিত্ররূপময়, দ্বিতীয় ব্যাপারটি কত গুরুত্বপূর্ণ তা জীবনানন্দের ক্যাম্পে কবিতার সঙ্গে এ কবিতার তুলনা করলেই বোঝা যাবে। একই রাগিনীর বিস্তৃত আলাপ যদি হয় ক্যাম্পে কবিতা, তবে তার দ্রুত লয়ের কিছু তান বলা যায় শিকার কবিতাকে। কবিতা যে সবচেয়ে ভালো শব্দগুলির সবচেয়ে ভালো সজ্জা, তারও সুনিশ্চিত দৃষ্টান্ত এই কবিতাতেই পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। শিকারের এরপর আমরা কবিতার এক বিশ্লেষণ এবং এক সাধারণ পাঠের মধ্য দিয়ে পুরো কবিতাটিকে বোঝার চেষ্টা করব। শিকারের এক টানটান উত্তেজনা ছড়িয়ে আছে সমগ্র কবিতায়। অবশ্য এই শিকার যজ্ঞে যে অরণ্যে বহিরাগত নাগরিক মানুষও আছে সে কথা আমরা জেনেছি কবিতার একেবারে শেষ পর্বে। এমনকি শিকারের যে একটি আয়োজন আছে, হরিণীকে চিতাবাঘিনীর ভয়ে জঙ্গলে জঙ্গলে আত্মগোপন করে থাকতে হয়েছে, সে কথাও আমরা জানতে পারি কবিতার মধ্য পর্বে। এর আগে শুধুই প্রভাত ও রাত্রির সন্ধিক্ষণে মায়াবী এক আরণ্য ভোরবেলার পটভূমি চিত্রণ, কি অসাধারণ নৈপুণ্যে এবং বর্ণ সচেতনতায় এবং অনুভূতির গাঢ়তায় এ চিত্র অঙ্কন করা হয়েছে। কবিতাটি বার কয়েক পড়লেই সে কথা ভালোভাবে বুঝতে পারা যাবে। কাদম্বরী চিত্র প্রবন্ধে রবীন্দ্রনাথ বাণভট্টের বর্ণ সচেতনতার নৈপুণ্য বুঝিয়ে বলবার চেষ্টা করেছিলেন লাল রঙের ব্যবহারে তার বৈচিত্র্য সৃষ্টির বৈশিষ্ট্য দেখে। ঠিক সেই ব্যাপারটির দিকেই আমরা অঙ্গুলি সংকেত করতে পারি। তবে অতিরিক্ত শুধু এই কথাটি স্মরণ রাখতে বলবো যে এই রক্তিম বর্ণবৈচিত্র্য কেবল ইন্দ্রিয়জ বর্ণবৈভব নয়, একটি অত্যন্ত স্পর্শকাতর হৃদয়ও সেখানে সদা সক্রিয় রয়েছে। যে আগুন গভীর রাতে জ্বেলেছিল দেশওয়ালি মানুষ, সে আগুন ছিল মোরগ ফুলের মতো লাল। অন্ধকারের পটভূমিকায় ওই রকমই লেগেছিল তাকে, কিন্তু ভোরবেলায় যখন আসন্ন সূর্যালোকের আভাস পাওয়া যাচ্ছে, তখন অশ্বত্থ পাতা পোড়ানো সেই আগুনই অনেক ফিকে মনে হয়। কবি বলেন তার রং এখন আর কুমকুমের মতো নেই, তা এখন হয়েছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। কি বলা যাবে এ অলঙ্কারকে, তা নিয়ে পণ্ডিতেরা বর্ষব্যাপী বিতর্কে রত হতে পারেন, কিন্তু একমাত্র কবিই জানেন নিতান্ত রুগ্ন শালিখেরও হৃদয় থাকে। তার বিবর্ণ ইচ্ছাকে কবিই ছুঁতে পারেন এবং শুধু তিনিই জানেন সেই ইচ্ছেরও একটা পাণ্ডুর রং থাকে, শুধু লাল রং নয়। রঙের প্রায় শোভাযাত্রা এই কবিতায় আমরা দেখি। অথবা অত্যন্ত সাদামাটা ভাষায় উপমা চিত্রের আকাশের রঙে এখন কবি খুঁজে পান ঘাসফড়িংয়ের দেহের নীল, চারিদিকে পেয়ারা ও নোনা গাছে টিয়া পাখির পালকের সবুজ। অন্ধকার তার হাতে মহার্ঘ হয়ে ওঠে। মেহগনির সঙ্গে তুলনায় হরিণকে তিনি বলেন বাদামি। আকাশে জেগে থাকা একটিমাত্র তারাকে একবার বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়ের সঙ্গে তুলনা করা হয়েছিল। সঙ্গে সঙ্গে আবার কবির মনে পড়ে গিয়েছে তিনি 1000 বছরের অবিচ্ছিন্ন পদচারণায় ক্লান্ত মানুষ। তাই এবার আকাশের সেই তারাকে দেখে তার মনে পড়ে যায় মানুষীকে, মিশর দেশের মানুষী। তারই মানুষী এবং নীল আকাশের মধ্যে একটিমাত্র তারাকে এবার তার মনে হয়
তার নীল মদের গেলাসে রাখা মিশরের সেই মানুষের বুকের থেকে বার করা মুক্ত সৃষ্টির নিয়ত শিকারে বিপন্ন কবির অন্তরে আসলে কি গভীর জীবন তৃষ্ণা। এ কথা সৃষ্টির নিয়ত শিকারে বিপন্ন কবির অন্তরে আসলে কি গভীর জীবন তৃষ্ণা, এই কথাটিও কাব্যগ্রন্থ ধরে আলোচনার সময় সেই অংশে দেওয়া যেতে পারে। একথা যেমন বোঝা যাবে এই চিত্রকল্প থেকে, তেমনি এই অসহ্য রোম্যান্টিক পংক্তি আমাদের বুঝিয়ে দেবে রোম্যান্টিকতার প্রকৃত দৃষ্টিভঙ্গিতে আছে কি সুতীব্র জীবনবাদ। এই অংশটি লেখা যেতে পারে, সৃষ্টির নিয়ত শিকারে বিপন্ন কবির অন্তরে আসলে কি গভীর জীবন তৃষ্ণা। একথা বোঝা যাবে এই চিত্রকল্প থেকে, তেমনি এই অসহ্য রোম্যান্টিক পংক্তি আমাদের বুঝিয়ে দেবে রোম্যান্টিকতার প্রকৃত দৃষ্টিভঙ্গিতে আছে কি সুতীব্র জীবনবাদ। লাল রঙের ব্যবহারের আরেকটি দৃষ্টান্তের কথা এখনও বলা হয়নি, ইচ্ছা করেই সেই প্রসঙ্গটি বাদ রাখা হয়েছে। বড় নির্মম সেই পংক্তি, কবিতার একেবারে শেষ স্তবকে আছে। কবির ঈর্ষণীয় সংযমের ভালো দৃষ্টান্ত আছে সেই স্তবকেই। পৃথিবীর একটি নির্মমতম ঘটনা ঘটে গিয়েছে এই স্তবকে, যাকে সবিস্তারে লিখবার প্রলোভন সংবরণ করাই শক্ত। যে হরিণরা বরাবরই বোধ হয় এক চক্ষু হয়, বাঘিনীর হাত থেকে বাঁচাটাকেই সবচেয়ে কঠিন মনে করে অন্ধকারের মোড়কে নিজেকে লুকিয়ে বেরিয়েছে। বাঘিনীর চেয়েও হিংস্র জন্তু যে দিনের আলোয় অসংকোচে দূর থেকে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে তা বোধহয় তার জানা ছিল না। অরণ্যে কারোই বোধহয় তা জানা থাকে না। সেই জন্যই শেষ স্তবকের প্রথম পংক্তি একটা অদ্ভুত শব্দ, তারপরই বিক্ষত সেই পংক্তি, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আমরা যারা মচকা ফুল কখনো দেখিনি, তাদের চোখের সামনে এখন ফুলের পাপড়িতে ছিটকে লাগে হরিণের রক্ত। মৃত্যুর আয়োজনে একটুও সময় অপব্যয় না করে উষ্ণ লাল হরিণের মাংসের ভোজে আমাদের উপস্থিত করেন কবি। ঘাতকদের পরিচয় তিনি দিয়েছেন কয়েকটা মাত্র বাক্যাংশে: সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক। অব্যর্থ এবং অপরিহার্য শব্দ ব্যবহারের এমন নৈপুণ্য, এমন নিপুণ দৃষ্টান্ত মহৎ কবিদের রচনাতেও খুব বেশি পাওয়া যায় না। জীবনানন্দ যাদের আনন্দ দেন, জীবনানন্দ যাদের বিষণ্ণ করেন, এ কবিতা তাদের নতুন করে ভাবাবেই। কারণ জীবনানন্দে আমরা যে রমণীয় স্ববিরোধিতা দেখি, গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত, এ কথা বলার পরও যিনি বিশ্বাস করেন শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়, তার সেই স্ববিরোধী সত্তার এক কাব্যিক সমীকরণ আমরা শিকার কবিতাটিতে পাই। এটি কবিতার সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য। এরপর আমরা কবিতাটির যে উপমা এবং যে রূপকগুলি কবিতার মধ্যে ব্যবহার করা হয়েছে তার একটু আরও গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই কবিতার মূল ভাবটিকে, এবং সেই অনুষঙ্গে আবারও আসবে জীবনানন্দের ক্যাম্পে কবিতার প্রসঙ্গ। তো আমরা এই অংশটি আলোচনার পরে একদম শেষ অংশে কাব্যগ্রন্থ ধরে প্রশ্ন এলে কেমনভাবে আলোচনা করতে হবে সেই বিষয়টি বলবো। তো প্রথমে আমরা এই কবিতার মধ্যে ব্যবহৃত উপমাগুলির মধ্যে আরও কী কী গভীর তাৎপর্য লুকিয়ে আছে সেটা দেখে নিই। জীবনানন্দের ক্যাম্পে ও শিকার কবিতা দুটিতেও একত্র জড়িত হয়ে রয়েছে সৌন্দর্যের সঙ্গে নিয়তির ছায়া। আমাদের সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ, এই জীবনানন্দীয় বিস্ময়ের মূলে রয়েছে প্রথম উত্তর সামরিক হতাশাবোধ। যে ধূসরতা সমর সেনের কবিতায় পুনরাবৃত্ত, তার সঙ্গে জীবনানন্দীয় ধূসরতার আত্মীয়তা নেই, এটা ঠিক কথা। কিন্তু এটাও ঠিক কথা যে উভয়ে পরস্পরের বিপরীত নয়।
এই উত্তর সামরিক ধূসরতা আমাদের বুঝিয়ে গেল ভাঙনের এবং অপচয়ের আত্যন্তিকতা। তবু এর মধ্যে অন্তত জীবনানন্দ বলেন, একমাত্র প্রেমই বোধ করি ভুলিয়ে দেয় সেই সব ভাঙন, বিনাশ, অপচয়ের কথা। একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে, সকল জলের শব্দ পিছে ফেলে, অন্য এক আশ্বাসের খোঁজে, দাঁতের নখের কথা ভুলে গিয়ে। প্রেমই সেই বিস্মরণী, প্রেমই সেই বিস্মরণী, প্রেমই দেয় মৃত্যুকে অবহেলা করার ক্ষমতা, প্রেমই দেয় মৃত্যুকে অবহেলা করার ক্ষমতা। কিন্তু এ ক্ষমতাতেই মানুষের রেহাই মেলে না। ঘাই হরিণীর ডাক এবং বন্দুকের শব্দ মিশে যায়, মৃগপ্রেমিকদের সব পড়ে থাকে। হরিণের মাংস ভরা ডিশের সামনে মানুষের মনে হবে, তাদের মতন নই আমিও কি? কোনো এক বসন্তের রাতে, জীবনের কোনো এক বিস্ময়ের রাতে আমারেও ডাকেনি কি কেউ এসে, জ্যোৎস্নায় দক্ষিণা বাতাসে ওই ঘাই হরিণীর মতো? ক্যাম্পে কবিতাটি রূপকার্থটিও অনুধাবনীয়। সহজ প্রাণীন জীবন ডাক দেয়, হতে পারে সে ডাকও নিয়তি নির্দিষ্ট। তথাপি সেই বসন্ত বিহবল রাত্রের হরিণের মতো মৃত্যু সত্য হলেও সে ডাকে সাড়া দিতে হয়। মৃত্যু তুচ্ছ হয়ে যায় সেই পরমা প্রকৃতির অমোচনীয় অলঙ্ঘ আকর্ষণে। ঘাই মৃগীরা যেন ছলনাময়ী আহুতি। সে ডাক প্রত্যেকটি পুরুষকে, প্রত্যেক প্রেমিককে শুনতে হয়। এ হলো বা হতে পারে এই কবিতাটির একদিকের অর্থ। আর একদিকে এ অর্থও গ্রাহ্য। হরিণ, হরিণী, ব্যাঘ্রের স্বাভাবিক জীবনে ক্যাম্প একটা প্রক্ষিপ্ত উপস্থিতি, তাই ছন্দপাত। মানুষেরও জীবনের স্বভাব ছন্দ ভেঙে গেছে ওই সভ্যতার প্রক্ষিপ্ত উপস্থিতিতে। সেও মানুষের কাছে ধ্বংসের, মৃত্যুর প্রতীক। প্রেম বা বসন্ত এখনও মানুষকে এক একবার সেই ধ্বংসাত্মক শক্তির কথা ভুলিয়ে দেয়, কিন্তু সে বিস্ময় ক্ষণিকের জন্য মাত্র। তারপরেই আমাদের শতাব্দীর অভিজ্ঞতা এসে জ্ঞানরূপে সে বিস্ময়কে চূর্ণ করে দেয়। যেমন ক্যাম্পে কবিতার সমাপনী অংশে আমরা দেখি কবি লিখছেন, বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই। এখানে আমরা দেখি ক্যাম্পে কবিতায় রঙের ব্যবহার ছিল স্তিমিত, সীমিত। শিকার কবিতায় রঙের ব্যবহার ইমপ্রেশনিস্টিক। প্রথম স্তবকেই ঘাসফড়িঙের নীল, যা কোমলতাবাচক। এখান থেকে আমরা উপমাগুলোর ভিতরে যে ব্যঞ্জনাবোধ লুকিয়ে আছে সেটা অনুধাবনের চেষ্টা করব। প্রথম স্তবকেই ঘাসফড়িঙের নীল, যা কোমলতাবাচক। টিয়ার পালকের মতো সবুজ গাছের রং, নীলমদের গেলাস এমন এক বর্ণ সমাবেশকে স্পষ্ট করে তুলেছে যা ভোরের উজ্জ্বলতা অপেক্ষা মূর্খ উচ্ছ্বাসকে বেশি ফুটিয়ে তোলে। দ্বিতীয় স্তবকে আগুনের বর্ণাভার অপমৃত্যু সার্থকভাবে আভাসিত হলো। উত্তাপদায়িনী যে আলো সারা রাত জ্বলছিল, মোড়ক ফুলের মতো লাল আগুন, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিখের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। অথচ এবম্ভিদ বিবর্ণ অপমৃত্যু চারিদিকে। তাই সকালের আলোয় শিশিরে ঝিলমিল করছে বন ও আকাশ, ময়ূরের সবুজ নীল ডানার মতো। এই ফ্রেমটি ইঙ্গিত করছে জীবনের অনাহত রূপ প্রবাহের অঘ্রাণের রাতে যে প্রেম হাওয়ার মতো পাতার বুক ছিঁড়ে চলে যায় সেই শাশ্বত প্রকৃতির দিকে। আর ফ্রেম ধৃত ছবিটি সংকেতে জানিয়ে দিচ্ছে বিস্ময়ের মহাপ্রস্থানের কথা। তা এক্ষুনি অন্তরালে সংঘটিত হলো। মেহগনির মতো অন্ধকার। এই চিত্রকল্পে মেহগনি শব্দটি অন্ধকারকে করে তুলেছে মূল্যবান। বাদামি হরিণের রঙটি প্রাণের প্রতীক, জীবনের স্বাদ অফুরন্ত। সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য নীল আকাশের নিচে
উদ্যত হরিণ যেন তৎপর জীবনের প্রতিমা, কিন্তু তার সেই সমস্ত স্বাদ উদ্যমের মাঝখানে তার সমস্ত কামনার মধ্যপথে একটা অদ্ভুত শব্দ। এই কবিতাটির নানা মূল্যবান শব্দ প্রয়োগের মধ্যেও অদ্ভুত শব্দটি বড় বিচিত্র প্রযুক্ত। ক্যাম্পে কবিতায় মূল শ্রোতা ছিল মানুষটি। সেই ঘাই হরিণীর ডাক শুনেছে, বন্দুকের শব্দ শুনেছে। শিকার কবিতাটিতে অনুরূপ কোনো শ্রোতা নেই। হরিণটি শুনেছে শব্দটি, কিংবা সেও শোনেনি। অরণ্যবাসীরা শুনেছে বন্দুকের শব্দ বলে তারা এ শব্দকে জানে না। তাই অদ্ভুত এই বিশেষণ। এই অদ্ভুত বিশেষণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরও গভীর কারণে এই বিশেষণটি তাৎপর্য পায়। এতক্ষণ ধরে সকালের একটা বর্ণনা গড়ে তোলা হয়েছে, নানা রঙের অনুষঙ্গপূর্ণ করা হয়েছে সেই সকালটিতে। এতক্ষণ ধরে মূর্ত হয়েছে একটি নিস্তব্ধতা। এতক্ষণ ধরে কোনো শব্দের কথা বলা হয়নি। সেই কুমারী স্তব্ধতা ওই অদ্ভুত শব্দে সহসা ধর্ষিত হলো বিপুল বেগে। সেই কুমারী স্তব্ধতা ওই অদ্ভুত শব্দে, অদ্ভুত শব্দটা সিঙ্গেল কোটের মধ্যে, সেই কুমারী স্তব্ধতা ওই অদ্ভুত শব্দে সহসা ধর্ষিত হলো বিপুল বেগে। এটিও কাব্যগ্রন্থ ধরে বিশ্লেষণের সময় এইটুকু অংশ, এই লাইনটুকু লেখা যেতে পারে। এরপর আমরা দেখতে পাই আরেকটি উপমা, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। এখানে এই মচকা শব্দটি চাক্ষুষ এখানে এই মচকা শব্দটি চাক্ষুষ আনুষঙ্গে আমাদের মনে আচমকা শব্দটিকে স্মরণ করিয়ে দেয়। এতক্ষণ যা ছিল শিশির, আলোক, কাঁচা বাতাবি লেবুর মতো সবুজ, সুগন্ধি ঘাস, পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো তারা, ময়ূরের সবুজ নীল ডানা, সব বিস্ময় হারিয়ে গেল। এবার এলো উষ্ণ লাল হরিণের মাংসের মতো স্থূল ব্যবহারের সামগ্রী। আগুন জ্বলল আবার, কিন্তু সে আগুন একটু আগের দেশওয়ালিদের শরীরের ওম বজায় রাখার মতো স্বাভাবিক আগুন নয়। সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, সেই সব মানুষের কথা ধরিয়ে দিচ্ছে এই অরণ্য এবং আকাশের যারা কেউ নয়। এই অরণ্যকে ঘিরে তাদের কোনো বিস্ময় নেই, তাদের নিস্পন্দ নিরপরাধ ঘুম তাদের বিবেকহীনতার পরিচয় নয়, এ তাদের বিস্ময়হীনতার চিহ্ন। এ তাদের স্থূল উদ্দেশ্য সিদ্ধির পরিচয়। সেখানে বিস্ময় নেই। আধুনিক রক্তেরই এক অংশে এক বিপন্ন বিস্ময় খেলা করে। সমস্ত অর্থ, কীর্তি, সচ্ছলতার মধ্যেও মানুষের কাছে যখন বেঁচে থাকার মানে হারিয়ে যায়, তখনই মানুষ আর নিজেকে শনাক্ত করতে পারে না। ক্লান্তিকর সেই বিপন্ন বিস্ময়, সব কিছুর মধ্যে সে একা। তাই জীবনানন্দের ক্লান্ত মানুষ কখনো কখনো এমন কথাও বলে, আমার সমস্ত হৃদয় ঘৃণায়, বেদনায়, আক্রোশে ভরে গিয়েছে। সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি শুঁয়োরের আর্তনাদে উৎসব শুরু করেছে। বিস্ময়াবসিত সেই ক্লান্ত মানুষ তখন বলে তার পুরাতন বিস্ময়ের উদ্দেশ্যে, গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত। আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি, হে সূর্য, হে মাঘ নিশীথের কোকিল, হে স্মৃতি, হে হিম হাওয়া, আমাকে জাগাতে চাও কেন? এবার আমরা এই শিকার কবিতাটির কাব্যগ্রন্থ ধরে আলোচনা এলে কেমনভাবে এবং ঠিক কতটুকু অংশ লিখতে হবে সেই অংশটুকু পাঠ করছি। শিকার কবিতায় বর্তমান যুগের মনুষ্যত্বহীন যান্ত্রিক রূপটির কথাই কবি বলেছেন। প্রেম, স্বপ্ন, সৌন্দর্য, সঙ্গতি কোনো কিছুরই মূল্য এ ব্যাঘ্র যুগে নেই। শিকার কবিতাটির মধ্যে বন্দুকের প্রতীকটি আরও স্বল্প ভাষণে
আধুনিক ভঙ্গিতে ব্যবহার করা হয়েছে। প্রকৃতিপুঞ্জের মধ্যে যে একটি নিটোল পরিপূর্ণতা আছে, বর্তমান যুগ তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। রূঢ় হৃদয়হীন যান্ত্রিকতার আঘাতে বন্দুকের গুলি তারই প্রতীক। স্বীকার করছি আমরা নিজেকেই, নিজেরই জীবনের শান্তি, প্রেম, সৌন্দর্যকে, অথবা কবির মতো অনুভূতিশীল সূক্ষ্ম সৌন্দর্য চৈতন্যময় তারাই এ যুগের শিকার। ময়ূরের সবুজ ডানার মতো আলো ঝিলমিল ভরে সুন্দর বাদামি হরিণের মৃত্যুর বর্ণনার পরই কবি এমনভাবে শিকারীর দলের বর্ণনা করেছেন যে প্রকৃতির শান্ত সুষমাময় সঙ্গতির মধ্যে বর্তমান যুগকে মনে হয় মূর্তিমান তালভঙ্গ। কবি লিখছেন এমনভাবে: সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ, নিরপরাধ ঘুম। আসলে যে হরিণের মৃত্যু হলো সে তো প্রকৃতপক্ষে আমাদেরই প্রাণের হরিণ। তবে এই কাব্যগ্রন্থ ধরে আলোচনা এলে আরেকটু অংশও লেখা যেতে পারে যদি প্রয়োজন বোধ করা যায়। সেই অংশটিও আমি আরেকবার পাঠ করছি। আগে একবার পাঠ করেছিলাম, তবু আরেকবার আমি সেই অংশটি পড়ছি। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। মচকা শব্দটি চাক্ষুষ অনুষঙ্গে আচমকা শব্দটিকে স্মরণ করিয়ে দিল। এতক্ষণ যা ছিল শিশির, আলোক, কাঁচা বাতাবি লেবুর মতো সুগন্ধি সবুজ ঘাস, পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো তারা, ময়ূরের সবুজ নীল ডানা, সব বিস্ময় হারিয়ে গেল। এবারে এলো উষ্ণ লাল হরিণের মাংসের মতো স্থূল ব্যবহারের সামগ্রী। আগুন জ্বলল আবার, কিন্তু সে আগুন একটু আগের দেশওয়ালিদের শরীরের ওম বজায় রাখার মতো স্বাভাবিক আগুন নয়। সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, সেই সব মানুষের কথা ধরিয়ে দিচ্ছে। এই অরণ্য এবং আকাশের যারা কেউ নয়। এই অরণ্যকে ঘিরে তাদের কোনো বিস্ময় নেই, তাদের নিস্পন্দ নিরপরাধ ঘুম তাদের বিবেকহীনতার পরিচয় নয়, এ তাদের বিস্ময়হীনতার চিহ্ন, এ তাদের স্থূল উদ্দেশ্য সিদ্ধির পরিচয়। সেখানে বিস্ময় নেই, আধুনিক রক্তেরই এক অংশে এক বিপন্ন বিস্ময় খেলা করে। সমস্ত অর্থ, কীর্তি, সচ্ছলতার মধ্যেও মানুষের কাছে তখন বেঁচে থাকার মানে হারিয়ে যায়। তখন মানুষ আর নিজেকে শনাক্ত করতে পারে না। ক্লান্তিকর সেই বিপন্ন বিস্ময়, সব কিছুর মধ্যেই সে একা। এই অংশটুকু কাব্যগ্রন্থ ধরে আলোচনা এলে এই অংশটুকুও লেখা যেতে পারে। ধন্যবাদ বন্ধুরা। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী পর্বগুলি প্রকাশ করার সাথে সাথেই আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে পারি এবং আরও সাহিত্য সংক্রান্ত আলোচনা, গল্প, উপন্যাস, প্রবন্ধ বা এই ধরনের সমালোচনামূলক আলোচনা করার সাথে সাথে আমরা যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। অনেক ধন্যবাদ।